হলো, লেগেছে? নোংরা? নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। ব্লগটা এখন থেকেই শুরু করছি। বাড়িতে একজন এসেছে, সে তার মেয়েকে আর ভাইপোকে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। এবার এই তো দেখতে পাচ্ছ, এই দেখো বনিকে দেখতে পাচ্ছ? যাও আবার যাও, দেখতে পাচ্ছ ভাইকে? আবার করো, করো 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 করো। হাত ধোয়। কি হলো, লেগেছে? নোংরা? ফেলে দাও। ফেলে দিতে হয়। তোমার নাম কি? তোমার নাম কি? কি? গীতিকা। তোমার নাম? আমার বাবা কুশল। হ্যাঁ, আমার বাবা। ও গীতিকা কর, আর ওর নাম কুশল। জেতু। ঠিক আছে, আর করতে হবে না, পড়ে যাবে। ঠিক আছে, এবার চেয়ারে গিয়ে বসো, যাও চেয়ারে বসো, আমি যাচ্ছি। বসো যাও, চেয়ারে বসে পড়ো, যাও। আমি ছবি তুলে রাখছি, যাও বসো, ছবি তুলে রাখছি। পেন নেবে? আচ্ছা, খোলে নে দিদি, খুলে দাও তো। না, ওটা জেঠুর মুখে করবে। চলে এসো, এদিকে এসো, সেই ঘরে যাও, জেঠুর কাছে যাও। আমি কি খুলে ফেলেছি? যাও, সেই ঘরেই যাও। এই গেটে যাবে, চোখে দাও, গেটে যাবে। প্রেমা, এটা নাও। আমি বলছি তোমাদের ছবি তুলছি, হচ্ছে আমার ঘুরে ঘুরে কত নাচ। আমার তাহলে ব্লগে দিয়ে দেবো, হ্যাঁ তোমাদেরকে। এই যাও, দেখেছো ভিডিও হচ্ছে, কত নাচ গান। বলো তো একটু শুনি। এখানে তুমি করবে, এসো, চলে এসো। এখানে ছড়াটা বলে দেবে, এসো। আমি এখানে করো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এটা সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ, সে আবার কিছু একটা বলবে। দিদি যা শুরু করবো সেটা করবে। হয়েছে, দাঁড়াও, তোমাদের ডিমটা হলো কি দেখি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছি, আর তার মাঝে মাঝে কিছু রান্নাও করে নিচ্ছি। আজকে এগুলো করেছি, আর রায়বাবুকে খেতে দিয়ে দিয়েছি। ওইগুলো আমার খাবার, তার সঙ্গে একটু মুড়ি নিয়ে নেবো। আর এই যে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে লালটা দেবো রায়বাবুকে কুসুম চা। চলো। কেন টাটা। আবার আসবে তো। টাটা। ঠিক আছে। এই তো জুতো, দারুণ জুতো। ও দারুণ জুতো, একবারে দেখেছো, নিজেরা দাওয়াত করে পরে নিল। এখন বাজে 9:40। ওরা বাড়ি চলে যাচ্ছে, কারণ পেমা হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষক, ও স্কুলে যাবে। এখন বাজে সকাল 10টা। বাড়ির সকলেরই টিফিন খাওয়া হয়ে গেছে। এবার আমি দুপুরবেলার রান্নার তোড়জোড় নিয়ে বসে পড়েছি। আর 10টা যেহেতু বাজে, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর অন্যান্য শাকসবজিও কেটে নিয়েছি। আজকে একটু শাক করব,
আর একটু মাছের ঝোল করব, সেটা রায়বাবুর জন্য কম তেল ঝাল মশলা দিয়ে। আর শাকটাও করব এই তেল ঝাল মশলা কম দিয়ে, সেটাও রায়বাবু খাবে। আর আজকে বাজার থেকে অনেক চিংড়ি মাছ এনেছে, আর এটা হচ্ছে নোনা চিংড়ি। আর নোনা চিংড়ির স্বাদ না প্রচণ্ড সুন্দর হয়। আর এই যে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। আর এদিকে কড়া চাপিয়ে পটলটাকেও খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আর পটল যত সুন্দর করে ভাজা যাবে তবেই কিন্তু পটল চিংড়ির স্বাদটাও ভালো হয়। এই যে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তবে তেলটা ফেলে দেব না, জানেন, এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব। খুব কালো হয়নি, যদি তেলটা আরও একটু কালো হয়ে যেত পটল ভাজার পর, তাহলে তেলটা ফেলে দিতাম। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেবার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুটাকেও তুলে নিয়ে নিচ্ছি। এবার একটু বেশি পরিমাণেই একটু সর্ষের তেল দেব, আর আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। আর এবার চিংড়ি মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে এটাকেও মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে তুলে নেব। চিংড়ি মাছকে বেশি ভাজতে নেই, বেশি ভাজলে একটু শক্তও হয়ে যায় আর তেতকুটে হয়ে যায়। এবার মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আস্তে আস্তে এবার পটল চিংড়ির মশলাগুলো করতে থাকবো। তার জন্য প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তবে খুব সামান্য পরিমাণেই দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার একে একে সব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো দিয়ে কষিয়ে নেব। এবার ঝাল মশলা তো দিতেই হবে। তাহলে তরকারিটা হতে থাকুক, আর আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই বা জানিয়ে দিই যে আমরা ভাড়া বাড়ি যে নিয়েছিলাম সেটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে রায়বাবুর অসুস্থতা। শহরে আমরা এপ্রিল মাসে একটা ভাড়া বাড়ি নিয়েছিলাম, সেটা সায়নের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য। তা না হলে আমাদের ভাড়া বাড়ির কোনো প্রয়োজন নেই। আমাদের গ্রামের বাড়িটা যথেষ্ট বড় এবং সবুজে ঘেরা, অনেক বড় বাড়ি। সেই বাড়িতেই আমরা বসবাস করি। এবার শহরে যেহেতু আমরা ভাড়া গিয়েছিলাম, প্রথমেই দেখি রায়বাবুর শরীরটা একদিন খারাপ করলো, তারপরে সায়নের পেট খারাপ, তারপরে আমারও দেখি পেট খারাপ হয়েছে। সবাই পেট খারাপ হওয়ার কারণে আমরা গ্রামে চলে এসেছিলাম। প্রথমে তো রায়বাবুর হলো, তারপরে সায়নেরও এমন পেট খারাপ হলো যে ওখান থেকে চলে এলাম। আবার পরের সপ্তাহে গিয়ে দেখি আমার এত পেট খারাপ হয়েছে, আমিও চলে এলাম। এরপর চলে আসার পরে রায়বাবুর ভাই সায়নের সঙ্গে ছিল। সেখানে থাকার পর তারও এমন পেট খারাপ করেছিল যে তাকেও অনেক ওষুধ খেতে হয়েছে। ওষুধ খাবার পরে সেও চলে এলো একদিন শুক্রবার করে। আর সেদিনকেই হঠাৎ রায়বাবুর শরীরটা খারাপ করলো। বলছে বুকটা একটু চাপচাপ লাগছে, মনে হচ্ছে আমার অম্বল গ্যাস হয়েছে। আমি বললাম না, চলো ডাক্তারখানায় চলো, ডাক্তারবাবু কি বলে তারপরে তুমি ওষুধ খাবে। এই বলে জোর করেই যেন ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাসুরপো রায়বাবুকে নিল আর আমি টোটো করে গেলাম। ডাক্তারবাবু যেতেই সঙ্গে সঙ্গে বলে দিল যে ইসিজি করতে হবে। আমরা সঙ্গে সঙ্গে ইসিজিও করে নিলাম। ইসিজি করে তারপরে ডাক্তারবাবু দেখে বললেন যে সুবিধের নয়, ওনাকে এক্ষুনি নার্সিংহোমে ভর্তি করতে হবে, কারণ ওনার 4টি ব্লকেজ হয়েছিল। সেটা রায়বাবুকে জানানো হয়নি। আমরা তড়িঘড়ি নার্সিংহোমে নিয়ে চলে গিয়েছিলাম। ওখানে একদিন আইসিইউতে রেখে পরের দিনকে আমরা চলে গিয়েছিলাম কলকাতায়। কলকাতার নার্সিংহোমে রেখেও ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম অমৃতে। অমৃতে কিছু অসুবিধা আমরা নিয়ে চলে এলাম এসএসকেএমে। এসএসকেএমে 8 দিন থাকার পর ডাক্তারবাবু বলেছিলেন ওনার এনজিওগ্রাফি হবে। এনজিওগ্রাম করা হলো, তারপরে বলা হলো যে ওনার বাইপাস করতে হবে, যেহেতু 4টে ব্লকেজ আছে। ওনাকে নিয়ে চলে যাওয়া হলো পেয়ারলেসে। পেয়ারলেসে ডাক্তারবাবু দেখে ওনাকে অনেক মনে সাহস জোগালেন। আর রায়বাবু জানতেন না যে ওনার 4টে ব্লকেজ হয়েছে।
আমরা বাড়ির সবাই জেনেছিলাম, তবে সব জায়গাতেই বলে দিয়েছিলেন যে অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা ঘটতে পারে। আমাদের বাড়ির সকলেরই খুব চিন্তা, কিন্তু রায়বাবু কিছুই জানতেন না। যাই হোক, অপারেশনটা 11ই মে হলো। সেদিন আমাদের সকলের উৎকণ্ঠার শেষ নেই। অবশেষে অপারেশন শেষ হওয়ার পরে ডাক্তারবাবু বললেন যে অপারেশনটা খুব ভালোভাবেই হয়েছে। আমাদের চিন্তা অনেকটাই কেটে গেল। তবে উনি সুস্থ জীবনে কতদিন পরে ফিরবেন সেটা ডাক্তারবাবু সেপ্টেম্বর মাসের চেকআপের পরেই বলল। এদিকে সায়নেরও তো লেখাপড়ার খুব অসুবিধা হচ্ছিল ওর বাবার অসুস্থতার কারণে। সেই জন্যে ও ওর মামার বাড়িতে চলে গেল, কারণ ওখান থেকে লেখাপড়া করতে ওর সুবিধা হবে। দুবেলার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা এবার প্রতিদিনকার মতো ডাক্তারের নির্দেশ মেনে হাঁটতে বেরিয়েছি। আর এই জায়গাটাতেই আমি আর রায়বাবু বসি। এখানে যেহেতু আজকে অনেকেই বসেছিল, সেই জন্য আমরা একটু দূরে গিয়ে বসেছিলাম। ফাঁকা হতে আবারও আমি এই জায়গাটায় চলে এলাম বসতে। আর একটা জিনিস দেখাই, এই দেখুন দূরে রায়বাবু বসে আছে, গল্প করছে। প্রতিদিন আসে, প্রতিদিন নিত্য নতুন গল্প আর নিত্য নতুন মানুষের সঙ্গে দেখা। আমরা এখানে ঘন্টা দুয়েকের মতো বসি, তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর এই দেখুন কদিন আগেই যে ধানের চারা বসিয়েছিল কত সবুজ হয়ে গেছে। আর একটু জল দিয়ে আসি রায়বাবুকে, কারণ এই সময় রায়বাবু জল খাবার সময় হয়ে গেছে, সেটাও পরিমাণ মতো। আর অন্যদিকে দেখুন বাচ্চারা সব ক্রিকেট খেলছে, আর একদিকে খেলছে ফুটবল। একে একে সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে, আমরাও রওনা দেব। ব্লগটা এখানেই শেষ।